This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এমন একজন রাজনীতিবিদের সম্বন্ধে আলোচনা করব যিনি বর্তমানে আমাদের মধ্যে আজ নেই, কিন্তু তার স্মৃতিসৌধ, তার কর্ম জীবন, তার অবদান আমাদের পশ্চিমবঙ্গের জন্য সেটি অনস্বীকার্য এবং সেটা আমরা এখনো পর্যন্ত ভুলতে পারবো না। বন্ধুরা দেখো, আমি আমার চ্যানেলে সমস্ত রাজনীতিবিদ থেকে শুরু করে সমস্ত বিশেষ ব্যক্তিত্ব, সোশ্যাল ডিসপুট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ডিসপুট সমস্ত কিছু তুলে ধরি। কারো পক্ষ হয়ে কথা বলি না, বিপক্ষ হয়ে কথা বলি না, ইম্পার্শিয়াল থাকার চেষ্টা করি, সমাজের জন্য করার চেষ্টা করি এবং দেশ সমাজ যাতে এগিয়ে যায় সেটা নিয়েই আমি কথা বলে থাকি সবসময়। এটা হয়তো কারোর ভালো লাগবে, কারো খারাপ লাগবে। যাদের খারাপ লাগবে সেই জিনিসটা বলছি। দেখুন, সত্যি কথাটা সবসময় মেনে নিতে চেষ্টা করুন, তাতে আপনাদের জীবন এবং লাইফ সাইকেল যেটা রয়েছে সেই থেকে একটু অনেকটাই কাজে লাগবে। কারণ আমি যদি মিথ্যার প্রশ্রয় নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি এবং যেটা অন্যায় সেই অন্যায়টাকে প্রশ্রয় দিই, তাহলে কি হয়, এই অন্যায় কিন্তু একটা ঘুনপোকের মতো। যেমন একটা কাঠে বা বাঁশে ঘুনপোক ধরে আস্তে আস্তে তো বাঁশটাকে পুরো একদম ফাঁকা করে দেয়, শেষ করে দেয়, তেমনি এই অন্যায়টা ঘুনপোকের মতো। আজকে হয়তো অন্যায় করে আপনি হয়তো 2 দিন 3 দিন 10 2 4 5 বছর 10 বছর চলতে পারবেন, কিন্তু পরবর্তীকালে সেই অন্যায়টা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আপনার পরিবার এবং আপনার যে মানে যে রাজনৈতিক দল বা যাই কিছুতে থাকুন না কেন সেটা কিন্তু এক সময় ডিস্ট্রয় হয়ে যাবে। তো আজকে আমি এই বিশেষ ব্যক্তিত্ব যার সম্বন্ধে আলোচনা করব, তিনি কিছু আর কেউ নয়, আমাদের যে প্রাক্তন এবং স্বর্গীয় আমাদের রাজ্যের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার সম্বন্ধে একটু আলোচনা করব। একজন জেন্টেল মানুষ বা একজন ভদ্র মানুষ, ভদ্র লোক, যার মতো ব্যক্তিত্ব আমি মনে করি তার এজের বর্তমানে এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। কেন বলছি কথাটা? দেখুন, প্রত্যেকটা দলের ভালো এবং মন্দ সমস্ত কিছু আছে। তার সে সময় অনেক কিছু হয়েছে, অনেকে সবাই সমালোচনা করে, আলোচনা করে, সব কিছু হয়েছে, কিন্তু একজন মানে সাফল্যমণ্ডিত চিফ মিনিস্টার হিসাবে বুদ্ধদেবের মতো চড়িমেলা ভার। কেন বলছি? যাই হোক, সেই সময় শিক্ষার থেকে শুরু করে সমস্ত দিক থেকে ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে ছিল। কেন কথাটা বললাম? আজকের বর্তমান শিক্ষা এবং তখনকার যে শিক্ষা, আকাশে পাতাকে আকাশ আর পাতালের মধ্যে পার্থক্য, বা দিন রাতের মধ্যে পার্থক্য, যেমন সেরকম আর কি। তখনকার শিক্ষা ছিল, কারণ ওই সময়টা আর কি 2011 সালের আগের কথা বলছি। সে সময় যে শিক্ষার সিলেবাসগুলো ছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সিলেবাসগুলো ছিল, সেখানে যদি কেউ থার্ড ডিভিশনও পেত, সেই ছেলেটা বর্তমানে আমি মনে করি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তার সমকক্ষই ছিল। কারণ সেই যে থার্ড ডিভিশনের লেভেল, কোয়ালিটি অফ এডুকেশন, সেটা তুখার ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। তখন ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে স্টুডেন্ট, তাদের কোয়ালিটিটাই একটা আলাদা ছিল। কারণ সে সময় মানুষকে খুব কষ্ট করে পড়াশোনা করতে হতো। একটা ছেলে যদি থার্ড ডিভিশনে পেতো, তাকে মনে হয় যেন দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। আর এই সিলেবাসটা তারা এমনভাবে তৈরি করেছিল, যেখানে সিলেবাসের মধ্যে বিজ্ঞান থেকে শুরু করে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, যা যা সিলেবাস ছিল, মেডিকেল সায়েন্সের সিলেবাস ছিল, তুখার সিলেবাস। এবং অনার্সে যারা পড়াশোনা করতো, ভীষণ ভীষণ ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, বাংলা, যত সাবজেক্ট অনার্স ছিল, বিশাল হার্ড থেকে হার্ডেস্ট ছিল আর কি। যারা তৈরি হয়েছে একদম তুখার। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত ডক্টররা তৈরি হয়েছিল তুখার। তখন এখন পর্যন্ত যারা সেই বুদ্ধদেব বাবুর আমলে যে সমস্ত ডক্টররা সার্ভিস পেয়েছিলেন, বা এখনও যারা আমাদের সে চিকিৎসা দিচ্ছেন আর কি, সেই সমস্ত বয়স্ক যে সমস্ত প্রফেসরগুলো বিভিন্ন মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজে পড়াচ্ছে বা রয়েছে, তাদের দেখবেন এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালি পুরো ডিফারেন্ট। তারা টোটাল এই হাতের এই যে নাড়ি স্পন্দন, সেটা দেখে কিন্তু বলে দেবে যে ডাক্তারবাবুরা যে পেশেন্টের কীরকম কন্ডিশন রয়েছে। কারণ ওই যে এডুকেশনটা, কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু তুখার ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, এই মহান মানুষটি কবে জন্মগ্রহণ করেছে সেটা আমরা বলি। 1 মার্চ 1944 সালে তিনি জন্মগ্রহণ করেন। তো এবার একটুখানি তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে আলোচনা করি হালকা করে। সেটা হচ্ছেন
2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন এবং 5 দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনে তিনি ছিলেন। আর তার কন্ট্রিবিউশন যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে আহ, মেদিনীপুর জেলায় সমস্ত জায়গায় যে উন্নয়ন এবং কেমিক্যাল হাব গঠন থেকে শুরু করে তিনি অনেক চেষ্টা করেছিলেন। টাটার যে ন্যানো কারখানা সেখানে কিন্তু স্থাপন করার চেষ্টা করেছিলেন, তারপরে কি হয় না হয় সেটা তোমরা সকলেই জানো। সেই বিষয় বৃত্তান্ত আমি আসছি না, কিন্তু উনি অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছিলেন। সে সময় যে ইন্ডাস্ট্রি যতটা ছিল সেগুলোকে কিন্তু, কারণ একটা এডুকেটেড মানুষের মধ্যে কি হয় বেশিরভাগ, আমি একটা কথা বলি বন্ধুরা, হয়তো সবাই এটা আমার সঙ্গে কেউ একমত হবে না, কিন্তু বাস্তবটা বেশি একমত হয় না, এটা সবাই ধরে। মানে সিপিআইএম এর ক্ষেত্রে তোমরা দেখবে অনেক এডুকেটেড পার্সন রয়েছে, অনেকটাই। মানে যারা কর্মীও রয়েছে তাদের কর্মীদের মধ্যে কিন্তু অনেকটা এডুকেটেড পার্সন রয়েছে, একটা নীতি আদর্শ রয়েছে। সে আদর্শটা কিন্তু সবসময় কি হয়, 10টা এডুকেশন মানে এডুকেটেড পার্সন যদি 10টা ডিপার্টমেন্টে থাকে, তাহলে তারা জানে জিনিসটা কী করে, হাউ টু কন্ট্রোল দ্য ডিপার্টমেন্ট। ওকে, মানে সেইটা প্রয়োজন আছে। কিন্তু তুমি দেখবে একটা রাজনৈতিক দলের মধ্যে যদি বেশিরভাগ আনএডুকেটেড পার্সন হয়ে যায়, তাহলে কী হবে, সে ওই যে গভর্নমেন্ট বলে তার যতটা সম্মান আছে সেটা দিতেই চায় না। আমি দেখছি অনেক ক্ষেত্রে, মানে একটা ধরো গভর্নমেন্টের ক্ষেত্রে সে নেতা হয়ে বসে ক্লাস 8 পাস, 2 পাস, সে দেয়ারও কোনো বিডিও অফিসের মানে সমিতির সভাপতি হয়ে গেল, এবং সে কী করলো, বিডিও সাহেবের যে মানে কি বলবো ক্যাটাগরি রয়েছে, যে যোগ্যতা আছে, তাকেও সে মান্যতা দিতে চায় না। সেভাবে কি ও আমি মানে আমি ভোটে জিতে গেছি, ব্যাস আমি যা খুশি তাই করবো। এইভাবে এই যে আনএডুকেটেড বেশিরভাগ যখন রাজনীতির মধ্যে ঢুকে সেই জায়গাগুলোকে দখল করে নেয়, তাহলে সেই জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্যাঘাত হয়, শিক্ষার জায়গাটা ব্যাহত হয়, সমস্ত কিছু কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এই হচ্ছে কি ব্যাপার বলবো। তো তখন এই যে সময়টা আর কি, সেই সময়টা সে পিরিয়ডটাতে কিন্তু সমস্ত দিক থেকে বুদ্ধদেব বাবুর মতো কিন্তু মানে দ্বিতীয় ব্যক্তি, বর্তমান মানে দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না। একজন জেন্টেলম্যান যেমন ছিল, তেমনি ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য সমস্ত দিক থেকে তখন বন্ধুরা এটা অস্বীকার করার জায়গা নেই। রাজ্যের ট্রেজারিতে কিন্তু এত টাকাও ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু এখন বর্তমানে রাজ্য সরকারকে যেভাবে টাকা দিচ্ছে পশ্চিমবাংলা সরকারকে, যতই মানে গালাগালি করুক যাই কিছু করুক, যে মানে মানে কি বলবো টাগ অফ ওয়ার দেখা, সেন্ট্রালের টাকা ছাড়া তো কিন্তু রাজ্য চলতে পারে না। একটা রাজ্যের ট্রেজারিতে কত টাকা আছে, তখন কিন্তু কংগ্রেস সরকার সিপিএমকে কিন্তু টাকা দিত না বন্ধুরা। এখন যেভাবে মোদী সরকার এই টিএমসি সরকারকে টাকা দিচ্ছে সমস্ত দিক থেকে, হয়তো দেখাচ্ছে যে অমুক টাকা দিচ্ছে না, অমুক ইয়ে করছে, সেটা নয় বন্ধুরা, টাকা অনেক দিচ্ছে, যার জন্য এই কাজগুলো হতে পারছে পশ্চিমবাংলা সরকারে। তার মধ্যেও আমি একটা কথা বলি, আজকে স্কুলের ক্ষেত্রে আমরা বলি দেখি, আমরাও কিন্তু বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, তখন আমাদেরকে মানে ফার্স্ট ডিভিশন আমরা পেয়েছি। ফার্স্ট ডিভিশন পেতে আমাদের মানে পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। স্কুলে তখন 9-10 মিলে মাধ্যমিক ছিল, 11-12 মিলে উচ্চ মাধ্যমিক ছিল, এতটা হার্ড থেকে হার্ডেস্ট সিলেবাস ছিল। যারা সায়েন্সের স্টুডেন্ট বেরোতো পড়াশোনা করে সমস্ত দিক থেকে, তারা তুখা ছিল, তারা কিছু না কিছু করে খেয়ে যেতে পারতো। কিন্তু এখন বর্তমানে যারা স্টারও পায় তাদেরও কোনো ভ্যালু নেই। তার কারণটা হচ্ছে কি, ওই স্টার পেলে কি হবে, আমাদের সিলেবাসটা সেরকম লাইট সিলেবাস। এই সিলেবাসে কী হবে, 9-এর পরীক্ষা শেষ 9-এ, 10-এর পরীক্ষা শেষ 10-এ, হালকা 4-5টা করে কন্টেন্ট দিচ্ছে, অর্থাৎ মানে ওই কি বলবো আর কি, ওই সূচিপত্রের মধ্যে দিয়ে 4-5টা পোস্ট, গল্প কবিতা পদ্য এই সমস্ত কিছু, মানে আরও সায়েন্সের ক্ষেত্রেও তাই। তো এটা করে কী হবে, একদম আমাদের মানে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত বইগুলো ছিল এরকম মোটা মোটা বই বন্ধুরা, তো উচ্চ মাধ্যমিকের এই যে বইগুলো ছিল দেখতে পাচ্ছি এরকম মোটা মোটা টাইপের বই, দেখো এগুলো পুরনো আমলেরই বই, দেখেছো পেজগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ধরনের এরকম বই থাকতো। সিলেবাসটা এতটাই মানে কি বলবো আর কি, সমস্ত দিক থেকে সফিস্টিকেটেড সিলেবাস ছিল, যার জন্য স্টুডেন্টরা পড়ে তৈরি হতো। সে থার্ড ডিভিশনও পেলেও মনে হয় যেন একটা জিনিয়াস তৈরি হতো। এইটা তো গেলো শিক্ষার দিক থেকে, কিন্তু বুদ্ধদেব বাবু অনেকটাই এগিয়ে ছিল, এবং তার আমলের শিক্ষা কিন্তু সেই শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি, তার প্রমাণ আমি তোমাদেরকে বন্ধুরা বলি। এখন তোমরা বাংলা মিডিয়ামে যে স্কুলগুলোতে যাও, তখন দেখবে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে তখনকার সময় পুরো স্কুল ভর্তি 2000, 3000, 4000 করে মানে স্টুডেন্ট একটা মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে এমন স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য জায়গা দিতে পারতো না। আর এখন তোমরা বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যাও, দেখো কোনো স্টুডেন্ট শূন্য, স্টুডেন্ট নেই বললেই চলে, স্টুডেন্ট নেই। মানে প্রাইমারি স্কুলে তো স্টুডেন্ট পুরো ফাঁকা হয়ে গেছে, স্টুডেন্ট নেই। এখন ওই
প্রাইভেট স্কুলে ভর্তি করছে বা অথবা ইংলিশ মিডিয়াম ভর্তি করছে। এবার যারা গরিব মানুষ তারা তাদের বাচ্চাদেরকে কোথায় ভর্তি করবে? তাহলে কোয়ালিটি অফ এডুকেশন সমস্ত দিক থেকে কিন্তু টোটালি পুরো বুদ্ধদেব বাবুর মানে জুড়ি মেলা ভার। বুদ্ধদেব বাবুর মতো লোক ছিল না এবং সেই সময় সিলেবাসটাকে এমনভাবে তৈরি করা হয়েছে। এইটা তো গেল বন্ধুরা। এবং সবথেকে বড় কথা হচ্ছে একজন ভদ্র মানুষ। কোনোদিন উচ্চস্বরে কথা বলা আমরা বুদ্ধদেব বাবুকে দেখিনি। এবং বুদ্ধদেব বাবু বলেনি মানে যে কোনো কিছু করতে, কোনো সমস্ত দিক থেকে একটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ চালানোর মতো এবিলিটি, নর্মভদ্র, সমস্ত দিক থেকে কিন্তু বুদ্ধদেব বাবু একদম সর্বা ছিলেন বন্ধুরা। তো যাই হোক, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে কর্ম, তার যে অবদান পশ্চিমবাংলার জন্য, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বিরাজ করছে। সেইগুলোতেই কিন্তু তার যে ভালো ভালো কার্যগুলো, সেগুলোর মধ্যেই কিন্তু অনেক কিছু যেগুলো গঠন করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, সেগুলোতেই কিন্তু আমরা বর্তমানে এখনো চলছি। এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তো আজকে মানুষটা আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমাদের মধ্যে অমর রয়েছেন তার কর্মের মধ্য দিয়ে এবং তার যে দল রয়েছে সেই দলের মধ্য দিয়ে এবং মানুষের মধ্য দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে একসঙ্গে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।